জানাবেন যে এই মুহূর্তে মোংলায় রিমালের প্রভাব কতটা দেখতে পাচ্ছেন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। রিমালের প্রভাব আসলে মোংলায় বলা যায় মানে পুরোপুরি দেখতে পাচ্ছি। রিমালের যে তাণ্ডব মোংলায় শুরু হয়েছে, প্রায় ঘন্টা 2 ধরে তাণ্ডব চলছে। রিমালের তাণ্ডব কিন্তু মানে মোংলার উপকূল যে বয়ে যাচ্ছে, এটা যে কত শক্তিশালী ঝড় এটা কিন্তু এখন পুরোপুরি বোঝা যাচ্ছে। বাতাস, অতি বাতাস সহ বৃষ্টি, বাতাসের গতিবেগ এতই যে বেশি যে আসলে এখানে দাঁড়ানো কষ্টদায়ক হয়ে যাচ্ছে। সাথে সাথে রাস্তা গাছপালা দিয়ে মানে এখনো পর্যন্ত আমরা কোনো অঘটনের জানতে পারিনি, তবে যেভাবে তাণ্ডব ছড়াচ্ছে তাতে হয়তোবা কিছু অঘটনের খবর আমরা কিছুক্ষণের মধ্যেই জানাতে পারবো। কিন্তু এটা বলতে পারি যে রিমাল যেভাবে অগ্রসর হচ্ছে এটা আসলেই অনেক শক্তি নিয়েই অগ্রসর হচ্ছে উপকূলের থেকে। এখান থেকে আসলে বোঝাতে পারছি কিনা কতটুকু, আসলে বাতাসের গতিবেগটা এতটাই বেশি যে দাঁড়ানো অসম্ভব এবং বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণে। জলোচ্ছ্বাসও বেড়েছে, লোকজন আশ্রয় কেন্দ্রে আসছে এবং ঘূর্ণিঝড়ের বিস্তার মানে এত পরিমাণে হচ্ছে, রিমালের প্রভাব পড়ছে মোংলা উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যাওয়ার কারণে। গাছপালা আমি এবার ফেরত যাচ্ছি বাগেরহাটের সহকর্মী তরিকুলের কাছে। মাসুম, ধন্যবাদ মাসুম। মাঝরাত এখন, তারপরেও কিন্তু তাণ্ডব চলছে ঝড়ের। আমি রয়েছি বাগেরহাটের শরণখোলা এলাকায়। এই এলাকাতে আমরা সকাল থেকে বৃষ্টি এবং সেই সাথে ঝড়ো হাওয়া থেমে থেমে হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি 10 নম্বর মহাবিপদ সংকেত ঘোষিত হওয়ার পরপরই কিন্তু আবহাওয়ার হঠাৎ করে বিরূপ হয়ে ওঠে, আবহাওয়ার পরিবর্তন হয় এবং সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড়টি যখন খুলনা উপকূল অতিক্রম করে, অর্থাৎ বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা অঞ্চল, ঠিক সেই মুহূর্তে থেকে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে চলেছে এবং প্রচণ্ড বেগে উপকূলে এই ঝড়টি আশ্রে পড়েছে। 120 থেকে 140 বা তার থেকে বেশি মাঝে মাঝে এই ঝড়ো হাওয়ার তার অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে রাস্তায়। আমরা সেটিও কিন্তু আমরা সংগ্রহ করেছি সেই ছবিটি। আমরা যখন শরণখোলা থেকে রায়েন্দার দিকে আসছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কয়েকটা জায়গায় এই অবস্থা সৃষ্টি হয়েছে, যদিও স্থানীয় লোকজন কিন্তু সেটিকে দ্রুত সরিয়ে ফেলেছে রাস্তা থেকে। আর এছাড়া কিন্তু এখনো পর্যন্ত আরও 1 ঘন্টা এই ঝড় আরও অতিবাহিত হবে বলে আমরা জানতে পেরেছি। যে এটি এই অঞ্চল দিয়ে যেভাবে বয়ে চলেছে এটি কিন্তু একইভাবে বয়ে যাবে আরও 1 ঘন্টা। এটি মাঝরাত নাগাদ, অর্থাৎ মাঝামাঝি রাতের, তখন হয়তো ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে স্থিমিত হয়ে আসবে বা বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। ঠিক তার পরপরই কিন্তু এই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে আমরা আবহাওয়া বিশেষজ্ঞ জানতে পেরেছি। তারপরেও যে সতর্কতা এই ঘূর্ণিঝড়টি নিয়ে সারা বাংলাদেশের উপকূলীয় এলাকাতে, সেই সতর্কতার অংশ হিসেবে কিন্তু বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলো কিন্তু সতর্ক অনুযায়ী সাধারণ মানুষ অনেকেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। বাড়িঘর যাতে ভেঙে পড়ে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো মানুষ যদি হতাহত না হয়, সেটিকে এড়ানোর জন্যই মূলত যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ডেকে এনেছেন এবং এই সাইক্লোন শেল্টারে মানুষ অপেক্ষা করছে। প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার, শুকনো খাবার সব কিছুই কিন্তু এখানে দেয়া হয়েছে। বাড়তি ওষুধ, যেগুলো যে সাধারণ রোগের জন্য যেটি ব্যবহার হয়ে থাকে। সাধারণত আমরা দেখি যে এইসব দুর্যোগের সময় পেটের পীড়া সহ সর্দি, জ্বর এই ধরনের অসুখ বেশি হয়ে থাকে। তো সেই প্রস্তুতিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিয়েছে। আমরা বাগেরহাট জেলাতে প্রায় 3500 স্বেচ্ছাসেবক এখানে কাজ করছে এবং সেই ক্ষেত্রে আমরা যদি আলাদা করে শরণখোলা দেখি, যেটি কিনা দুর্যোগ প্রবণ এলাকার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি এলাকা, এই অঞ্চলে
এবং আমরা এর আগে সিডর আইলাতেও দেখেছি এই অঞ্চলের মানুষের দুর্ভোগ এবং দুর্গতি, এবং এই অঞ্চলে যে তাণ্ডব তখনকার দিনে চলেছিল ঝড়ে, সেটি কিন্তু সেই আতঙ্কটা এখনও কিন্তু এই উপকূলের মানুষের মাঝে বিরাজ করছে। এবং এখানকার মানুষের তারা কিন্তু সতর্ক যে কিভাবে তারা তাদের নিরাপদে বিভিন্ন জায়গায় তারা সরে যেতে পারে, তারা সেই সাথে তাদের গবাদি পশু এবং গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, এবং এসব আশ্রয় কেন্দ্রগুলোতে যে ধারণ ক্ষমতা সে অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে সেখানে মানুষ অবস্থান নিয়েছে। এছাড়া কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি যে ফায়ার সার্ভিসের টিম কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করেছে, এবং সেই সাথে সিপিবি এবং রেড ক্রিসেন্টের যারা কর্মী বাহিনী রয়েছেন তারাও কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে, যে কারণে দুপুর থেকে কিন্তু যেখানে শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধী, গর্ভবতী নারী তারা কিন্তু তাদেরকে তারা সাইক্লোন শেল্টারে আনতে সক্ষম হয়েছে। তো আমরা ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ হিসেবে বিভিন্ন এলাকায় দেখেছি যে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ দ্রুত সচেতনতা অবলম্বন করে, যাতে ঝড়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের বড় ধরনের মানে যে ক্ষতির সংখ্যা থাকে সেই সংখ্যার মধ্যে যাতে তারা না পড়ে। তবে আমরা এটি যে আর্থিক ক্ষতি ঘূর্ণিঝড় পরবর্তী সেটি কিন্তু আমরা রাতের মধ্যে এখনও কতটুকু কি ক্ষতি হয়েছে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কিছু জানা সম্ভব হয়নি। তবে সকাল নাগাদ আমরা এটি আরও বেশি নিশ্চিত জানতে পারবো। আমরা আগেই বলেছি যে এই অঞ্চলে কৃষি, মাছ চাষ নির্ভর অর্থনীতি এখানে চলে। সেই মাছ চাষের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাদা চিংড়ি মাছ এবং সাদা মাছ। এই চিংড়ি মাছ বিশেষ করে বড় ধরনের উৎপাদন হয়ে থাকে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এই 3টি জেলাতে, যেগুলো কিনা বিদেশে রপ্তানি হয়ে থাকে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো সেই খাতটা কিন্তু বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এক্ষেত্রে আজকে ঝড়ের যে মাত্রা এবং কি পরিমাণ পানি এতে প্লাবিত হয় জনপদ বা এই ঘেরগুলো, তার উপর নির্ভর করছে যে এই শিল্পের ক্ষতি। তো সব মিলিয়ে আমরা যে ক্ষয়ক্ষতি বা কি হতে পারে, কি নিরূপণ হবে সেটি স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন সূত্রে এটি আগামীকাল জানতে পারবো, এবং এছাড়া কোথাও বাঁধের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে জানা যাবে। সব মিলিয়ে আমরা নাফি সারাদিন যে সংবাদ সংগ্রহ করেছি মাঝরাত পর্যন্ত আজকে, তো সেখানে আমরা এখানে ঝড়ের মানুষের যে আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছিল মানুষের মাঝে, এবং সব মিলিয়ে এই দিনটি আতঙ্কে কেটেছে আজকে সাধারণ মানুষের। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ঘূর্ণিঝড় যে এখানে আঘাত এনেছে উপকূলীয় এলাকায় তার সর্বশেষ খবর। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ।